শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা বোর্ডে অলরেডি লেখা রয়েছে। বর্তনী, তারপরে রোধ, তুল্য রোধ, তড়িৎ ক্ষমতা, বিদ্যুৎ পরিবহন, তড়িতের সিস্টেম লস, বিদ্যুতের নিরাপদ ব্যবহার, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে শুরুতে আমি আমার গত লেকচারে বিদ্যুৎ পরিবহন বা তড়িৎ পরিবহন এবং ওহমের সূত্র, এই দুটো নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা ওই লেকচারটা দেখে নিবা এবং আজকে আমি ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা এই বিষয়গুলো পড়ানোর মাধ্যমে শেষ করব এবং পরবর্তী ক্লাসে আমি মেডিসি সলভ করব। ঠিক আছে, তাহলে আসো শুরু করি। তাহলে আমরা গত ক্লাসে বলেছিলাম রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে রোধ কাকে বলে? রোধ কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহে যে বাধা প্রদান করে তাকে রোধ বলে। আমি যদি আবার সংজ্ঞাটা বলি, কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যা বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করে বা ইলেকট্রনের ফ্লোতে বাধা প্রদান করে তাকে রোধ বলে। ঠিক আছে, তাহলে রোধকে আর দ্বারা প্রকাশ করা এবং রোধের একক তোমার ওহম। ওকে, তাহলে রোধের রোধ ডিপেন্ড করে দুইটা বিষয়ের উপরে। নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা পরিবাহী রোধ দুইটা বিষয়ের উপরে নির্ভর করে। এটা আর সমানুপাতিক এল। ঠিক আছে, মানে তোমার যদি পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বৃদ্ধি পাবে। আর সমানুপাতিক এল। মনে করো এরকম একটা পরিবাহী আছে, এই একটা দৈর্ঘ্য এবং সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট এটা একটা দৈর্ঘ্য। তাহলে এটার দৈর্ঘ্য কম, তাহলে এই তারের মধ্যে রোধ কম, এবং এটার তারের যেহেতু দৈর্ঘ্য বেশি তাহলে এই তারের রোধ বেশি। অর্থাৎ এখান দিয়ে ইলেকট্রন ফ্লোয়ে যে পরিমাণ বাধা পাবে এই তারের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লোয়ে তার চেয়ে কম বাধা পাবে। মনে করো এই তারের দৈর্ঘ্য যদি হয় 10 মিটার আর এই তারের দৈর্ঘ্য যদি হয় 15 মিটার, তাহলে 10 মিটার তারের মধ্য দিয়ে ইলেকট্রন ফ্লোয়ে যে পরিমাণ বাধা পাবে 15 মিটার তারের মধ্য দিয়ে ইলেকট্রন ফ্লোয়ে তার চেয়ে বেশি বাধা পাবে। বুঝতে পারছো? তাহলে আর সমানুপাতিক এল। রোধের আরেকটা সূত্র আর সমানুপাতিক 1/a। হ্যাঁ, 1/a, আর সমানুপাতিক 1/a। অর্থাৎ কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ ইলেকট্রন ফ্লোয়ে মানে বাধা পাবে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে বোঝা এই যে দুই তারের দুই মাথায় যেটা, এটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। ঠিক আছে, তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে তারের মধ্যে দিয়ে ইলেকট্রন তত বেশি ফ্লো হবে, অর্থাৎ রোধ তত কমবে। ঠিক আছে, তাহলে আর ব্যস্তান এখানে 1/a মানে কি? এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক বলতে বোঝানো হয় তোমার এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে তোমার রোধের মান তত কম হবে, এবং তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত কম হবে ইলেকট্রন ফ্লোয়ে বাধা তত বেশি হবে। রোধ মানে কিন্তু ইলেকট্রন ফ্লোয়ে যে বাধা প্রদান করে তাকে রোধ বলা হয়। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম রোধ পরিবাহিতার উল্টা রাশি। হ্যাঁ, পরিবাহিতাকে জি দ্বারা প্রকাশ করা হয় আর রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। পরিবাহিতা কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে কি পরিমাণ ইলেকট্রনের ফ্লো বা প্রবাহ ওটা পরিবাহিতা। আর কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে কি পরিমাণ ইলেকট্রন প্রবাহে বাধা প্রাপ্ত ওইটা রোধ। অর্থাৎ রোধ পরিবাহিতার বিপরীত রাশি। ঠিক আছে, তাহলে আমরা এখানে রোধের সাথে দৈর্ঘ্যের এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের দুইটা সম্পর্ক পেলাম। হ্যাঁ, একটা সম্পর্ক আর সমানুপাতিক এল, আর একটা সম্পর্ক আর সমানুপাতিক 1/a। এই দুইটাকে যদি আমি একত্রে লিখি তাহলে লেখা যায় আর সমানুপাতিক l/a। আর সমানুপাতিক l/a অর্থাৎ কোন একটা পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এবং আমরা জানি একটা সমানুপাতিক চিহ্ন তুলে একটা সমান এবং একটা ধ্রুবক লেখা যায়। ঠিক তাহলে এখানে এরকম লেখা যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি আর সমান রো l/a। এখানে ধ্রুবক হিসাবে আমরা এনেছি রো। এই রোটাকে বলা হয় আপেক্ষিক রোধ। এই রো সমান তোমার আপেক্ষিক রোধ। তাহলে আপেক্ষিক রোধ এক একটা তারের জন্য নির্দিষ্ট থাকে। তোমাদের বইয়ে দেখবা আপেক্ষিক রোধের একটা চার্ট দেওয়া আছে। বিভিন্ন তারের আপেক্ষিক রোধের মান বিভিন্ন। যেমন তামার আপেক্ষিক রোধের মান অনেক কম থাকে, আবার নাইক্রোম তারের আপেক্ষিক রোধের মান অনেক বেশি থাকে। নাইক্রোম তারের আপেক্ষিক রোধের মান অনেক বেশি থাকার কারণে তোমার নাইক্রোম তারকে ওই যে আমরা যে হ্যালোজেন না হলুদ কালারের যে বাল্বগুলা ব্যবহার করি ওই বাল্বের মধ্যে টাংস্টেনের তার দেওয়া থাকে। টাংস্টেনের রোধ অনেক বেশি থাকে। আর নাইক্রোম তারটা ইস্ত্রির মধ্যে, বৈদ্যুতিক হিটার বা ইস্ত্রির মধ্যে নাইক্রোম তারের দেওয়া হয়, কারণ এগুলার রোধ অনেক বেশি থাকে। রোধ বেশি থাকার কারণে আমরা জুলের তাপীয় ক্রিয়ার একটা সূত্র আজকে শিখবো। জুলের তাপীয় ক্রিয়ার সূত্রটা যদি আমরা লিখি H = I² RT। অর্থাৎ
কোনো একটা তারের মধ্যে রোধ যত বেশি হবে তারটা তত বেশি গরম হবে। এখন নাইক্রোম তার বা টাংস্টেন তারের তারগুলা রোধ এত বেশি যেগুলো অনেক বেশি গরম হয়। টাংস্টেন তার অনেক বেশি গরম হয়ে আলো দেয়, ওই আলোটা দিয়ে হচ্ছে আমরা দেখতে পারি হলুদ কালারের বাতিগুলোর ভেতরে যে তারটা থাকে, একটা দেখবা অনেক পাতলা একটা তার থাকে, ওই তারটা টাংস্টেনের থাকে, ওটা প্রচুর গরম হয়, গরম হওয়ার পরে হচ্ছে ওটা আলো দেয়। আর হচ্ছে বৈদ্যুতিক হিটারের মধ্যে নাইক্রোম তার থাকে, নাইক্রোম তারের রোধও অনেক বেশি থাকে, যার কারণে ওটা থেকে হচ্ছে আমরা তাপ পাই রান্না বান্নার কাজে যেটা ব্যবহার করি আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, এবং কোনো একটা তার কি পরিমাণ তাপ উৎপন্ন করবে এটা হচ্ছে ডিপেন্ড করবে ওই তারের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, ওই তারের রোধ কি রকম, আর ওই তারের মধ্যে কতক্ষণ সময় ধরে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। এই তিনটা বিষয়ের উপরে হচ্ছে কোনো একটা তার কতটুকু গরম হবে ওইটা নির্ভর করবে। H সমান I স্কয়ার আর টি। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা যাই হোক, আর সমান রো এল বাই এ, আমরা এই জিনিসটা পড়তেছিলাম, আমরা সমানুপাতিক চিহ্ন তুলে একটা সমান এবং একটা হচ্ছে ধ্রুবক লিখেছি। ঠিক আছে, তাহলে আর সমান রো এল বাই এ, তাহলে এই রোটাকে বলা হচ্ছে আপেক্ষিক রোধ। এখন তোমাদের হচ্ছে আমি এই রিলেটেড হচ্ছে একটা ম্যাথ করব, এবং হচ্ছে এই সূত্রটা দিয়ে কিন্তু পরীক্ষা সৃজনশীল থাকবে তোমাদের। ঠিক আছে, সো এই সূত্রটা তোমরা হচ্ছে ভালো করে শিখবা। এখন আমি এই সূত্র রিলেটেড হচ্ছে একটা ম্যাথ করি। মনে করো বললো একটা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, এবং তারের ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যাসার্ধ অর্ধেক করা হলে তারের রোধের কিরূপ পরিবর্তন হবে। তারের রোধের কিরূপ পরিবর্তন হবে, তাহলে হচ্ছে মনে করো একটা তারটা হচ্ছে তামার তার, তাহলে তামার তারের কিন্তু আপেক্ষিক রোধ ফিক্সড। হ্যাঁ, বইয়ের মধ্যে তোমরা চার্টের মধ্যে দেখে দেখবা, তাহলে তামার তারের আপেক্ষিক রোধ ফিক্সড। তাহলে একটা তামার তারের দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হলো, মনে করো ইনিশিয়ালি দৈর্ঘ্য আছে এতটুকু, তাহলে তামার তারের দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করা হলো, এত বড় করা হলো। তাহলে আদি দৈর্ঘ্য হচ্ছে এল, আর পরবর্তী দৈর্ঘ্য হচ্ছে 2l। দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হলো এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ব্যাসার্ধকে অর্ধেক করা হলো, বলা হচ্ছে ব্যাসার্ধকে অর্ধেক করা হলো। মনে করো তামার তারের শুরুতে হচ্ছে এটা যদি হয়, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, তামার তারের শুরুতে ব্যাসার্ধ হচ্ছে আর পরবর্তী ব্যাসার্ধকে যেহেতু অর্ধেক করা হয়েছে, তাহলে ব্যাসার্ধকে অর্ধেক করলে এটা আরো চিকন হয়ে যাবে। তাহলে এইখানে ব্যাসার্ধ মনে করো হচ্ছে r/2। ঠিক আছে, তামার তারের ব্যাসার্ধকে অর্ধেক করা হলো। তাহলে আমরা জানি আমাদের সম্পর্কটা কিন্তু ব্যাসার্ধের সাথে না, সম্পর্কটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে। এবং কোনো একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেহেতু তারগুলার মাথাগুলা বৃত্তাকার হয়, গোলাকার হয়, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a = হচ্ছে পাই r স্কয়ার। ঠিক আছে, তাহলে পাই আর স্কয়ার, তাহলে শুরুতে হচ্ছে a = পাই আর স্কয়ার হবে, আরটা ক্যাপিটাল লেটার। আর দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু হচ্ছে ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে, তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে a প্রাইম = পাই r/2 তার হোল স্কয়ার। ঠিক আছে, পাই r/2 তার হোল স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারছি হচ্ছে পাই r²/4। ওকে, পাই r²/4। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী তামার তারের শুরুতে হচ্ছে রোধ কত হবে, তামার তারের শুরুতে রোধ হবে, তামার তারের শুরুতে রোধ হবে হচ্ছে r = তামার তারের শুরুতে রোধ r = রো l/a, এবং পরবর্তীতে রোধ r প্রাইম = রো l এর জায়গায় হবে 2l, এবং এর জায়গায় আমরা এর জায়গায় হচ্ছে a প্রাইম লিখব। এবং এখানে আচ্ছা, শুরুতে যে এই রোধটা হচ্ছে আমরা রো l/a এর জায়গায় আমরা পাই r² লিখতে পারি। আর দ্বিতীয় ক্ষেত্রে যে রোধটা হচ্ছে 2 রো l, a প্রাইম এর জায়গায় লিখতে পারবো হচ্ছে পাই r²/4। ঠিক আছে, পাই r²/4। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে, আমরা পাশাপাশি লিখি, পাই r²/4 উল্টায় যাবে, উল্টায় গেলে 2 রো l/1, আর এখানে হবে 4/পাই r²। তাহলে এখান থেকে 2 আর 4 গুণ করলে হবে 8 রো l/পাই r², তার মানে 8r। হ্যাঁ, তাহলে হচ্ছে r প্রাইম = হবে 8r, কারণ রো l পাই r² আমরা কি জানি, রো l/পাই r² r, তার মানে হচ্ছে r প্রাইম হবে 8r। অর্থাৎ একটা তারের দৈর্ঘ্য দ্বিগুণ এবং ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, তাহলে তারের রোধ আগের তারের 8 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এরকম রিলেটেড ম্যাথ কিন্তু তোমাদের পরীক্ষায় প্রচুর আসবে। সো হচ্ছে তোমরা বিষয়টা একটু ভালো করে দেখো, দেখার পরে খাতায় তুলে নিও। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে রোধ রিলেটেড আলোচনা শেষ।
এবং হচ্ছে আমরা আরেকটা বিষয় তোমাদের একটু জেনে রাখতে হবে, আপেক্ষিক রোধ তো বলেছি হচ্ছে প্রত্যেকটা তারের জন্য আপেক্ষিক রোধ ফিক্সড। হ্যাঁ, আমরা একটু আগে দেখেছিলাম হচ্ছে পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি, এবং রো বা আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহকত্ব। আমরা একটু আপেক্ষিক রোধের এককগুলো একটু দেখে নেই। তাহলে এখান থেকে হচ্ছে আমরা পাইছি আর সমান রো এল বাই এ। তাহলে এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় আর এ সমান রো এল, আর এ সমান রো এল, বা রো সমান লেখা যাবে আর এ বাই এল, রো সমান লেখা যাবে আর এ বাই এল। তাহলে আপেক্ষিক রোধের এককটা হবে, আর এর একক হচ্ছে ওহম, এর একক হচ্ছে মিটার স্কয়ার, নিচে হবে মিটার। তাহলে আপেক্ষিক রোধের একক হচ্ছে তোমার ওহম মিটার। ঠিক আছে, আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। আমি বলেছি যে আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহকত্ব। তাহলে পরিবাহকত্বকে সিগমা দ্বারা প্রকাশ করা হবে, সিগমা ইকুয়ালস টু হচ্ছে 1 বাই রো। তাহলে পরিবাহকত্বের একক হবে 1 বাই ওহম মিটার, মানে সমান সমান লেখা যাবে ওহম মিটার ইনভার্স 1। ঠিক আছে, তাহলে পরিবাহকত্বের একক হচ্ছে ওহম মিটার ইনভার্স 1। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আপেক্ষিক রোধ, তারপরে পরিবাহকত্ব, তাহলে সিগমাকে বলা হচ্ছে পরিবাহকত্ব। আমি একটু বাংলায় লিখে দিই, পরিবাহকত্ব। তাহলে আপেক্ষিক রোধের বিপরীত রাশি পরিবাহকত্ব, রোধের বিপরীত রাশি পরিবাহিতা। তাহলে পরিবাহিতার এককটা হবে ওহম মিটার ইনভার্স 1। ঠিক আছে, পরিবাহিতার একক হচ্ছে ওহম মিটার ইনভার্স 1, এবং হচ্ছে একটা তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কি হবে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পেলে কি হবে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে আমাদের পরবর্তী বিষয় হচ্ছে তোমার বর্তনী। ঠিক আছে, তাহলে আমরা একটু বোর্ডটা মুছে নিই। তোমরা হচ্ছে এই যে ক্লাসগুলো হচ্ছে খাতায় আমি মুখে যা বলি এবং খাতায় বোর্ডে যা লিখি সবকিছু হচ্ছে তোমরা খাতায় তুলে ফেলবা। ঠিক আছে, তুলে ফেললে দেখবা হচ্ছে বিষয়টা এরপরে যখন বই থেকে পড়বা অনেক সহজ লাগবে। ওকে, তাহলে আমাদের পরবর্তী বিষয়টা হচ্ছে বর্তনী। বর্তনী কি? বর্তনী হচ্ছে তোমার বিদ্যুৎ চলার যে পথ, ঠিক আছে, বা তড়িৎ প্রবাহ চলার পথকেই তার বর্তনী বলা হয়। তোমরা সংজ্ঞাটা লিখে ফেলো, বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ চলার পথকেই তার বর্তনী বা সার্কিট বলা হয়। ঠিক আছে, বর্তনীর ইংলিশ হচ্ছে তোমার সার্কিট। তাহলে বর্তনীতে হচ্ছে কিছু উপাদান থাকে, আমাদের উপাদানগুলো চিনে রাখতে হবে। যেমন বর্তনীতে তোমার রোধকে প্রকাশ করার জন্য এরকম রাশি দ্বারা প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে তোমার অ্যামিটারকে প্রকাশ করার জন্য এরকম একটা তারের ভিতরে অ্যামিটার দেওয়া হয়। তারপরে তোমার কোষকে প্রকাশ করার জন্য এরকম একটা বড় একটা ছোট দেওয়া হয়, এবং ব্যাটারি অনেকগুলা কোষ মিলে একটা ব্যাটারি হয়। হ্যাঁ, অনেকগুলা কোষ মিলে এরকম ব্যাটারিকে প্রকাশ করার জন্য এরকম করা হয়। আমরা যদি এগুলা দিয়ে একটা বর্তনী আঁকি, ভোল্টমিটারকে প্রকাশ করার জন্য হচ্ছে ভিতরে ভোল্টমিটার থেকে এরকম দ্বারা প্রকাশ করা হয়। তারপরে তোমার এই ক্যাপাসিটরকে প্রকাশ করার জন্য দুই পাশে সমান দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কোষকে হচ্ছে একটা বড় একটা ছোট, এটা হচ্ছে কোষ, আর ক্যাপাসিটর হচ্ছে দুই পাশে সমান থাকে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এইসব সংকেত ব্যবহার করে হচ্ছে আমরা সার্কিট বা বর্তনী অঙ্কন করে থাকি। ঠিক আছে, আমরা যদি একটা বর্তনী অঙ্কন করি, যেমন একটা ব্যাটারি বা কোষ দিয়ে হচ্ছে বর্তনী অঙ্কন করি, ব্যাটারি বা কোষ কিন্তু হচ্ছে আমার কি ইলেকট্রন প্রদান করে, বা এখান থেকে হচ্ছে কি হবে, বৈদ্যুতিক চার্জগুলা বা আধানগুলা নির্গত হবে বা বের হবে, বের হয়ে হচ্ছে পুরো সার্কিট ঘুরে আবার প্লাস দিয়ে বের হবে, মাইনাস দিয়ে সার্কিটের মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা যদি একটা কোষ দিয়ে সার্কিট অঙ্কন করি, তাহলে মনে করো এরকম, তাহলে এখানে হচ্ছে একটা রোধ দিলাম, হ্যাঁ, তারপরে এখানে একটা অ্যামিটার দিলাম, তারপরে এখানে একটা অ্যামিটার হচ্ছে শ্রেণী সংযোগে সংযুক্ত থাকবে এবং ভোল্টমিটার হচ্ছে সমান্তরাল সংযোগে সংযুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তোমার এখানে একটা বাতি দিলাম, হ্যাঁ, বাতি দিলাম, তারপরে এখানে এসে যুক্ত হয়ে গেল। এবং হচ্ছে আমরা কি বলছি, ভোল্টমিটার হচ্ছে সমান্তরাল সংযোগে থাকবে, তাহলে এখানে একটা ভোল্টমিটার সংযোগ করলাম। এটা সবসময় মনে রাখবা, অ্যামিটার হচ্ছে একটা সার্কিটের মধ্যে শ্রেণীতে সংযুক্ত থাকে, ভোল্টমিটার হচ্ছে একটা সার্কিটের মধ্যে সমান্তরালে সংযুক্ত থাকে, এবং প্লাস আর মাইনাস, এবং প্লাস থেকে হচ্ছে আধানগুলা বের হবে এবং মাইনাস দিয়ে প্রবেশ করবে। এখানে হচ্ছে একটা মজার ঘটনা আছে, তা আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে প্লাস কোনো ফ্লো হতে পারে না। প্লাস মানে তো ধনাত্মক আধান, ধনাত্মক আধান কার? প্রোটনের। প্রোটন কি ফ্লো হবে? একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন, হ্যাঁ, একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন, নিউক্লিয়াসের চারপাশে থাকে শক্তি স্তর, শক্তি স্তরগুলোর মধ্যে থাকে হচ্ছে ইলেকট্রন। তাহলে প্রোটন কিন্তু ফ্লো হতে পারে না, ফ্লো হয় কে? ইলেকট্রন। তাহলে ইলেকট্রন ফ্লো হলে কিন্তু আমরা কিন্তু আমাদের প্রচলিত যে ধারণা, আমরা প্রচলিত ধারণা অনুযায়ী আমরা প্লাস অংশ থেকে হচ্ছে ইলেকট্রনকে
আমরা বলি হচ্ছে ধনাত্মক অংশ থেকে হচ্ছে পজিটিভ আধানটা বেরোয়, নেগেটিভ অংশে আসে। আসলে ঘটনাটা এরকম ঘটে না, বাট আমরা প্রচলিত দিক অনুযায়ী আমরা এইভাবেই হচ্ছে ম্যাথগুলা করি এবং তোমাদের বইগুলোতে এইভাবেই দেওয়া আছে, সো এইভাবেই করতে হবে। বাট আসলে ঘটনাটা কি ঘটে ওই জিনিসটা হচ্ছে আমি তোমাদের এবার বলে দিচ্ছি। তোমাদের বইয়ের মধ্যেও এই বিষয় নিয়ে হচ্ছে একটা লাইন আছে, অনেক স্টুডেন্টরা এই লাইনটা বুঝে না, আমি তোমাদের বলে দিচ্ছি আসলে কোথায় লাইনটা রয়েছে এবং কত পৃষ্ঠায় বইয়ের। তাহলে এটা হচ্ছে, এটা নিয়ে হচ্ছে আলোচনা আছে তোমাদের বইয়ের, বিদ্যুৎ প্রবাহ। এই যে 313 পৃষ্ঠায় দেখবা, 313 পৃষ্ঠায় এখানে বলা রয়েছে এই যে এখানে বলছে 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ, যে 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, ঠিক আছে। মানে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ হচ্ছে চার্জ প্রবাহের হার, এবং এ থেকে বি তে যদি 1 এম্পিয়ার কারেন্ট, মনে করো এখানে হচ্ছে একটা এ প্রান্ত আর এখানে হচ্ছে একটা বি প্রান্ত, হ্যাঁ, তাহলে এ প্রান্ত থেকে বি প্রান্তে যদি 1 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, এর অর্থ 1 কুলম্ব পজিটিভ চার্জ, মনে করো এখানে 1 কুলম্ব পজিটিভ চার্জ এ থেকে বি তে প্রবাহিত হচ্ছে। তোমাদের বইয়ে যেই অর্থ, এই অর্থে হচ্ছে এটা বোঝানো হয়েছে যদি এ থেকে বি তে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, এটার অর্থ হচ্ছে এ থেকে বি তে 1 কুলম্ব পজিটিভ চার্জ প্রবাহিত হয়েছে, হ্যাঁ, পজিটিভ চার্জ গিয়েছে, যার প্রকৃত অর্থ 1 কুলম্ব চার্জের সমপরিমাণ ইলেকট্রন, ঠিক আছে। মানে এটার প্রকৃত অর্থ হচ্ছে, আমরা তো জানি কি পজিটিভ চার্জ কিন্তু প্রবাহিত হতে পারে না, চার্জ প্রবাহিত হয় কি ইলেকট্রন প্রবাহিত হতে পারে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ প্রবাহিত হতে পারে। অর্থাৎ যখন কেউ বলবে 1 কুলম্ব চার্জ এ থেকে